এভরিওয়ান, দিস ইজ অনিক অ্যান্ড আমি আজকে তোমাদের সাথে আছি অন একাডেমি থেকে। অ্যান্ড আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের মডিফায়ার আনসার করতে হয়, রাইট ফর্ম ভার্ব আনসার করতে হয়, নারেশন আনসার করতে হয়, পার্ট অফ স্পিচ অ্যান্ড হচ্ছে অনেকগুলা মডিউল আছে, যেমন হচ্ছে ফ্রেজ আছে, প্রিপোজিশন আছে, পাঞ্চুয়েশন আছে। সব কিছুর ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এমনকি যখন আমরা হচ্ছে রাইটিং পার্টগুলো লিখতে যাই, সেই ক্ষেত্রে প্রবলেম হয় হচ্ছে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারি না, যে এখন আমরা কি বসাবো, পরে আমরা কি বসাবো। তো আজকে আমরা চেষ্টা করব সেন্টেন্স নিয়ে মোটামুটি একটা ভালো আইডিয়া নেওয়ার, যার মাধ্যমে হচ্ছে সেন্টেন্স নিয়ে যেন আর কোনো ধরনের প্রবলেম না হয়। আমরা একটা ছোট ক্লাসের মাধ্যমে যেন সেন্টেন্স একটা পরিপূর্ণ অভিজ্ঞতা নিতে পারি। আশা করবো সবাই তোমার পাশে থাকবা, পুরোটা ক্লাস দেখবা। তোমাদের জন্য খুবই সুন্দর একটা শীট মেক করছি, যার মাধ্যমে হচ্ছে তোমরা ছোট একটা ক্লাসের মাধ্যমে সেন্টেন্সটাকে খুব ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, ঠিক আছে। আর কথা না বলি, আমাদের নতুন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। এখন আমরা ক্লাসটা শুরু করি। ওকে, প্রথমে হচ্ছে সেন্টেন্স বা সেন্টেন্স কি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। কি বলা হয়? কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে শব্দ বা শব্দ সমষ্টি, একটা শব্দ এমনকি অনেকগুলা শব্দ পাশাপাশি বসে যখন একটা পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে, তখন তাকে বলা হবে সেন্টেন্স। যেমন দেখো, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য সান ইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দা একটা শব্দ, সান একটা শব্দ, রাইসেস একটা শব্দ, ইন দ্য ইস্ট প্রত্যেকটাই সেপারেট সেপারেট একটা ওয়ার্ড। ওকে, তো সবগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসছে, বসার পরে কিন্তু কি একটা অর্থ প্রকাশ পাইছে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। যেমন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, আই একটা শব্দ, এম একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ, প্রত্যেকটা আই এম এ স্টুডেন্ট যখন একসাথে করা হবে তখন কিন্তু কি হবে? আমি একজন ছাত্র। ঠিক আছে? ওকে, যেমন দেখো, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। দেখো এখানে কি লেখা আছে? হাউস ওয়াইফ। এখন হাউস ওয়াইফ কেন? সরি, হাউস ওয়াইফ হবে শুধু, হাউস ওয়াইফ। এই যে হাউস ওয়াইফটা আছে, এই হাউস ওয়াইফটার মধ্যে মূলত হচ্ছে শব্দ সমষ্টির কথা বলা হয়েছিল উপরে। ঠিক আছে? এই যে দেখো, শব্দ সমষ্টি। ঠিক আছে? আচ্ছা, শব্দ সমষ্টিটা কিভাবে হয়? যেমন হচ্ছে এই যে দেখো, হাউস, এইচ ও ইউ এস ই, হাউস একটা শব্দ। আবার দেখো এই যে ওয়াইফ, এইখান থেকে জাস্ট ওয়াইফ আরেকটা শব্দ। ঠিক আছে? এই দুইটা শব্দ মিলে কিন্তু কি হয়েছে? হাউস ওয়াইফ হয়েছে। প্রথমে হচ্ছে হাউস, পরে হচ্ছে ওয়াইফ। দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে, যেটা হচ্ছে কি? গৃহিণী। এটাকে আমরা কি বলতে পারি? গৃহিণী বলতে পারি। মানে মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, আমার মা একজন গৃহিণী। এখানে অনেকগুলা শব্দ আছে, এমনকি শব্দ সমষ্টি আছে। সেইগুলো একসাথে হয়ে একটা অর্থপূর্ণ পরিষ্কার অর্থ প্রকাশ পাইছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে এটাকে বলতে পারি কি আমরা? সেন্টেন্স। এখন একটু আলাদা কথা আছে, যেটা হচ্ছে অনেকগুলা শব্দ একসাথে নাও হইতে পারে। একটা শব্দ হইতে পারে। সেটা কিভাবে? ইজ ইট ইউর পেন? ধরো তোমার নাম রাজু, এমন তুমি তোমার একজন ফ্রেন্ড, লেডি ফ্রেন্ড, যাকে তুমি জিজ্ঞাসা করলা, ইজ ইট ইউর পেন? তো সে জিজ্ঞেস করলো নর্মালি ইয়েস। এখন এই ইয়েসটাও কিন্তু কি একটা সেন্টেন্স। কিভাবে এই ইয়েসটা কিভাবে সেন্টেন্স হইলো? দেখো, তুমি যদি লেখো ইয়েস দিস ইজ মাই পেন, বা ইট ইজ, হ্যাঁ সরি, ইট ইজ মাই পেন, ইট ইজ মাই পেন। এখন তুমি প্রথমে কি লিখছিলা? ইয়েস লিখছো। ঠিক আছে? এখন তুমি প্রথমে ইয়েস লিখছো, পরে লিখছো কি? ইট ইজ মাই পেন। এখন কোনো সমস্যা আছে এখানে? কোনো কিছু প্রবলেম হইতেছে? একটা কালারটা ভালো দেখা যাইতেছে না? ওকে, এখন ঠিক আছে নাকি? ওকে, ইজ দিস, সরি, ইজ ইট ইউর পেন? তো মিনা কি আনসার করছিল? ইয়েস। এখন এই ইয়েস এর মাধ্যমেও কিন্তু প্রকাশ পাইছে যে এটা তার কলম। এখন তুমি যদি এখানে দিস ইজ মাই পেন বা ইট ইজ মাই পেন লিখো, তাহলেও কিন্তু সেম কথাটাই প্রকাশ পাইতেছে। তার মানে হচ্ছে তুমি যদি এখানে ওই বাক্যটা নাও লিখো, তারপরেও কিন্তু কি একই অর্থ প্রকাশ পাবে। মানে একটা সিঙ্গেল শব্দের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে তুমি একটা পুরা সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারতেছো। যেমন দেখো, একটা ছোট ব্যাখ্যা দেওয়া আছে এখানে। ইয়েস শব্দটি দ্বারা মনের ভাব
বা মনের পূর্ণ ভাব প্রকাশিত হয়েছে, সুতরাং একটিমাত্র ওয়ার্ড ও একটিমাত্র সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন সেন্টেন্সকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে করি? এভাবে লিখতে পারবো। হুম? আচ্ছা, আমরা কিন্তু আগে কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা পড়ছি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এটা কিন্তু অনেকটাই পুরাতন হয়ে গেছে। অনেক ওল্ড মডেল বা বলো যে আ বৃদ্ধ টাইপ হয়ে গেছে। হ্যাঁ? তো আমাদের এখন হচ্ছে একটু আপডেট ভার্সন এ আসতে হবে। এখানে তোমাদের একটা আপডেট একটা সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে? ওকে। এখন একটা কথা সেটা হচ্ছে যারা অনলাইন প্রাইভেট বেচে পড়তে চাও আমার কাছ থেকে, তারা হচ্ছে এই নাম্বারে কনট্যাক্ট করতে পারো। এখানে WhatsApp নাম্বার দেওয়া আছে। আ আমরা হচ্ছে আমাদের একাডেমিতে 6 to 12 প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা ক্লাসই নেওয়া হয়। আমরা হচ্ছে অফলাইনে ক্লাস নেওয়া হইতো। এখন আস্তে, আস্তে আমরা অনলাইনে মুভ করতেছি। তো I hope তোমরা খুব শিগগিরই অনলাইনেও ক্লাস পেয়ে যাবা। তারপরেও যারা ইংরেজি নিয়ে প্রবলেম আছে, সামনে এসএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা আছে। যারা হচ্ছে আমাদের সাথে ক্লাস করতে চাও অনলাইনে, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে WhatsApp এ নক দিবা। ঠিক আছে? ওকে। পরবর্তী টপিক হচ্ছে সেন্টেন্স কত প্রকার? অর্থভেদে সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার। অর্থভেদে সেন্টেন্স ৫ প্রকার। অর্থভেদে সেন্টেন্স ৫ প্রকার। যথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ মানে অনুগ্রহসূচক বাক্য, অপারেটিভ বলতে বোঝায় হচ্ছে ইচ্ছা ও আশীর্বাদমূলক বাক্য, এক্সক্লেমেটরি বলতে হচ্ছে বিস্ময় বা আবেগসূচক বাক্য। এখানে এই ৫ টা সেন্টেন্সের মধ্যে সবথেকে ভয়ংকর এমনকি সমস্যাযুক্ত সেন্টেন্স হচ্ছে এইটা, ইম্পারেটিভ সেন্টেন্স। কেন সমস্যাযুক্ত সেন্টেন্স? আমি হচ্ছে একটু পরেই বলতেছি তোমাদেরকে। এখন আসো এই ৫ টা ভাগকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। যে বাক্যের মাধ্যমে বা যে বাক্যের অর্থ হ্যাঁ বোধক প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যে বাক্যের অর্থ নেগেটিভ বা না বোধক প্রকাশ পায় তাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ওকে। এখন আসা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয়। অর্থাৎ সাধারণভাবে কিছু কথা বলা হয় তাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। একটা কথার মাধ্যমে একটা বিবৃতি প্রকাশ পাইছে। তুমি বলতে পারো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা একটা কথার মাধ্যমে বা একটা সেন্টেন্সের মাধ্যমে একটা বিবৃতি প্রকাশ পাচ্ছে। যেমন তুমি কোন ক্লাসের স্টুডেন্ট, তুমি কি পড়াশোনা করো, তুমি কি আসলেই কলেজে যাও, তুমি কি আসলেই স্কুলে যাও, এগুলো কি তোমাকে কেউ বলতে বলছে? বলে নাই। তুমি একজন স্টুডেন্ট মানে তুমি হয়তোবা তুমি স্কুলে যাও নয়তোবা যাও না। একটা ছোট বাক্যের মাধ্যমে একটা পুরা বৈশিষ্ট্য বলে ফেলছে। তুমি হচ্ছে পড়াশোনা করতে মানে তুমি একজন ভালো একজন মানুষ বা ভালো একজন পারসন, শিক্ষিত পারসন। ওকে। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ভাই ইন্টারোগেটিভ তুমি যখন পাবা, তুমি এই যে দেখো এখানে লাল দাগ দেওয়া আছে, হ্যাঁ? এখানে প্রত্যেকটা কথার মানে হচ্ছে ইন্টারোগেটিভ বলতে বোঝাচ্ছে এখানে সবকিছুই কি হবে? প্রশ্ন করা হবে। যে বাক্যের মাধ্যমে বা যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন ডু দে কাম হিয়ার? তারা কি এখানে আসে? এটার মাধ্যমে প্রশ্ন করা হইছে। আর ইউ বিজি? তুমি কি ব্যস্ত? এটার মাধ্যমে প্রশ্ন করা হইছে। তার মানে হচ্ছে আমরা তখন বুঝতে পারবো সেটা ইন্টারোগেটিভ। একটা ছোট বিষয় হচ্ছে এখানে যদি আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে বা ইন্টারোগেশন সিম্বল থাকে তখন বুঝতে পারবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। অন্যথায় যদি আমরা অর্থ বুঝতে পারি সেক্ষেত্রে বুঝতে পারবো সেটা হচ্ছে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ হবে। এখন আমি একটু আগে বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে আমাদের যে ঘাড়তেরা ভাই। মনে আছে? ধরো এই হচ্ছে তারা ৫ ভাই। এই ৫ ভাইয়ের মধ্যে ১ম ২ ভাইও ভালো থাকবে, পরবর্তী ২ ভাইও ভালো থাকবে। তাহলে ভালো থাকবে না কে? এই যে ইম্পারেটিভ। তার হচ্ছে কত সমস্যা। ঠিক আছে? তুমি যদি তাকে বলো তুমি ডান দিকে যাওয়ার কথা, সে যাবে বাম দিকে। তুমি বাম দিকে যাওয়ার কথা বলে সে আবার যাবে ডান দিকে। হুম? এটা কেন বলছিলাম? এখন আমি বলি। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা যে বুঝায় প্রথমত হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বুঝাবে। তার পরবর্তী বিষয়টা হচ্ছে লেট অথবা গেট দ্বারা শুরু হবে প্রথমত। অথবা
তোমার এখানে আদেশ মানে কি, অনুরোধ মানে কি, উপদেশ মানে কি, ঠিক আছে? এই প্রত্যেকটার যে ইংলিশ ভার্সন আছে, যেমন কি কি, রেসপেক্ট, রিকোয়েস্ট, অর্ডার, ঠিক আছে? এই প্রত্যেকটা যদি তোমার একটা বাক্যের মধ্যে থাকে, তখন তুমি বুঝতে পারছো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে ছোট করে কিছু নোট দেওয়া আছে, এই নোটগুলো একটু যদি দেখি আমরা। যেমন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট গুলো সেকেন্ড পারসন ইউ, যা সাধারণত উচ্চ থাকে। যেমন তোমাকে বলা হলো গেট আউট, এই যে এখানে তুমি চিন্তা করো, এটা লেটটা হচ্ছে আমি আগে দিয়েছিলাম, যাই হোক গেট আউট। এখন এই গেট আউটটা কাকে বলা হয়? গেট আউটটা তোমার সামনে যে পার্সনটা থাকবে সেই পার্সনটাকে তুমি তো বলবা গেট আউট, মানে কি তুমি তাকে বলতেছো ভাই গেট আউট। হ্যাঁ, আমি তো বলি না যে ইউ গেট আউট, প্লিজ গেট আউট, তুমি চলে যাও বা বেরিয়ে যাও, ঠিক আছে? মানে হচ্ছে তুমি একটা বাক্যের মাধ্যমে বা ছোট একটা বাক্য বলতেছো যেটার মধ্যে তুমি সাবজেক্টটাকে উজ্জ্বল রাখতেছো, কথা বুঝতেছো? সাবজেক্টটাকে উজ্জ্বল রাখতেছো। যেমন তুমি যদি বলো গেট আউট মানে হচ্ছে ইউ গেট আউট, তুমি যদি বলো কাম হেয়ার, যেমন দেখো ২ নাম্বার বাক্যে বলা আছে প্লিজ কাম হেয়ার। এই যে কাম হেয়ার এর মধ্যেও কিন্তু ইউ গ্যাপ, ইউ কিন্তু এখানে নাই, ইউ এখানে আছে, কিন্তু এখানে কিন্তু কি ইউ হইতে পারতো। প্লিজ কাম হেয়ার বা প্লিজ ইউ কাম হেয়ার, তুমি চলে আসো, বা কাম হেয়ার বলতেও কি এখানে আসো, মানে কি তুমি তাকেই বলতেছো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ইউটা কি থাকে, উজ্জ্ব থাকে। যেমন রিড দ্য বুক, ডু দ্য ওয়ার্ক, ইউ রিড দ্য বুক, ইউ ডু দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা এখন আসা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হয়, তবে বাক্যটি লেট অথবা গেট দ্বারা শুরু হতে পারে। যেমন লেট মি গেট হোম, লেট হিম টু দ্য সাম, লেট আস ডু দ্য ওয়ার্ক, এরকম। এখানে অর্ডার বসতে পারে, প্লিজ বসতে পারে, আম, তারপরে আর কি আছে, কাইন্ডলি বসতে পারে, রিকোয়েস্ট বসতে পারে, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখানে থাকতে পারে। তাহলে তো এইগুলো যখন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে কি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে হচ্ছে এখানে দুইটা দুইটা মিলে হচ্ছে একটা পেজ, আর শুধুমাত্র ইম্পারেটিভ হচ্ছে একটা পেজ। মানে কি বোঝা যায় এটার মধ্যে আসলে সমস্যা আছে নাকি? এটা হচ্ছে বুঝতে আমাদের একটু প্রবলেম হয়। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে নক করতে পারো অথবা কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এখন আসি হচ্ছে আমরা ইম্পারেটিভ সরি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ বলতে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলা হয়। সাধারণত সেন্টেন্সে প্রথমে মে বা লং দিয়ে শুরু হতে পারে। কি দিয়ে শুরু হতে পারে? মে অথবা লং দ্বারা। মে অথবা লং মানে হচ্ছে তোমাকে এই বাক্যটা শুরু হতে পারে মে অথবা লং সেন্টেন্স, লং এর মাধ্যমে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। লং লিভ দ্য কিং, রাজার দীর্ঘজীবী হন। এই যে এখানে লং পাইছি আমরা, আবার এখানে মেও পাইছি আমরা। তার মানে কি এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন আসা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটা? যে সেন্টেন্স দ্বারা সরি এটা একটা ভুল হয়েছে, বক্তার হবে, বক্তার মনের আকস্মিক আবেগ যেমন বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, উত্তেজনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। আনন্দ বুঝাবে, সুখ বুঝাবে, দুঃখ বুঝাবে, উত্তেজনা বুঝাবে, বিস্ময় বুঝাবে। একটা এক্সাম্পল যদি আমরা দেখি কিরকম হতে পারে, হুররে উই আর বা উই হ্যাভ ওন দ্য গেম, কি আনন্দ, আমরা খেলতে বা খেলাতে জিতেছি। তারপরে আসো, যদি এক্সাম্পল দেখতে চাই আমরা তাহলে কিভাবে হবে? যেমন দেখো লেখা আছে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি সুন্দর আমরা খেলায় জিতেছি। আলাস দ্য ম্যান ইজ ডেড, হাই লোকটি মারা গিয়েছে। এখন তুমি যদি বলো হাই বিউটিফুল দ্য লেডিজ, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হবে। মানে একটা বাক্যের মাধ্যমে তোমাকে অবশ্যই এখানে আশ্চর্য প্রকাশ পাইতে হবে, এমনকি বিস্ময় প্রকাশ পাইতে হবে, ঠিক আছে? যখন এগুলো প্রকাশ পাবে এমন তখন বুঝতে পারবো সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় কি হয়, এই যে এই চিহ্নটা বসে, এটা কোন চিহ্ন? এটাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন, ঠিক আছে? এই হচ্ছে মনে করো আমাদের মোটামুটি সেন্টেন্সের পরিচিতি। আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে জানবো। আজকে হচ্ছে আমরা সেন্টেন্সের ৫টা ধাপ বা ৫ প্রকার, যেটা অর্থভেদে ৫ প্রকার সেটা পড়লাম। এমনকি যে সেই ৫ প্রকারকে আবার ২ ভাগে ভাগ করা হয়।
সেটাকে আমরা জানলাম। এখানে কি একটু সমস্যা আছে, সেটা হচ্ছে অনেকে অ্যাসার্টিভ সেন্টেন্স যে কথা সেটাকে আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সও মনে করে। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স সেম মনে করে, বাট দুটো কিন্তু সেম নয়। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ-বোধক বাক্য। দুটা কিন্তু আলাদা। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমনকি আমাদের সাথে থাকবেন, ক্লাসগুলা করবেন। আশা করি ভালো কিছু দিতে পারবো আমরা। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ওন একাডেমি অ্যান্ড আইটি সেন্টার। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওন একাডেমি। আমাদের চ্যানেলটা খুবই নতুন, হ্যাঁ? সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে পাশে থাকবেন। আশা করব আমরা ভালো কিছু সার্ভিস দিতে পারবো আপনাদেরকে। এমনকি যদি কেউ অনলাইন ব্যাচে ভর্তি হতে চায়, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করলে, এখানে WhatsApp নাম্বার, এটা হচ্ছে WhatsApp নাম্বার। এখানে যোগাযোগ করলে হচ্ছে আমাদের 24/7 পাবেন। আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি রেসপন্স করার ট্রাই করব। এমনকি আমাদের খুব শিগগিরই প্রত্যেকটা মডিউলের উপরেই একটা একটা করে স্পেশাল ক্লাস থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, এমনকি আপনাদের জন্য দোয়া রইলো যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য দোয়া রইলো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, এমনকি তোমাদের জন্য আরো ভালো কিছু আসতেছে। ১ সপ্তাহের মধ্যে ভালো কিছু আসতেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।